রাত 1:30। এয়ার ট্রান্সট ফ্লাইট 236 ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। প্লেনটি টেক অফের পর 4 ঘন্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে। গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা ওয়ার্নিং। এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার। সমুদ্রের মাঝখানে 39,000 ফুট উচ্চতায় বাতাসে ফ্লাইট 236-এর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিলেন এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না। অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল, আর তা ছিল বিমানে বসে থাকা 293 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া, যা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা বেশ অবাক করার মতো ছিল। তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে 39,000 ফুট উচ্চতায় এয়ার ট্রান্সট ফ্লাইট 236-এর সাথে, সেটাই জানবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। এই গল্পটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 23 আগস্ট 2001 সালে স্থানীয় সময় অনুসারে রাত 8:52 এয়ার ট্রান্সট এয়ারলাইনের এয়ারবাস A330 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে। এটি একটি 7 ঘন্টা দীর্ঘ ননস্টপ ফ্লাইট ছিল, যেটিতে 293 জন প্যাসেঞ্জার্স, 2 জন পাইলট এবং 13 জন ক্রু সদস্য ছিলেন। টেক অফের আগে বিমানটিতে প্রায় 46.9 মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল, যা প্রয়োজনের চেয়েও 4.5 টন বেশি ছিল। প্লেনটি চালাচ্ছিলেন 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক ডি এগার। ক্যাপ্টেন পিসের প্রায় 16,800 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 796 ঘন্টা তিনি এয়ারবাস A330-তেই কাটিয়েছেন। অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এগারের প্রায় 4,800 ঘন্টার ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল, যার মধ্যে 386 ঘন্টা তিনি এয়ারবাস A330 চালিয়েছিলেন, যার মানে ছিল এই 2 পাইলটই খুবই অভিজ্ঞ ছিলেন। যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত 8:52 প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি বাতাসে 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল। উড্ডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে লিসবনেই অবতরণ করতে যাচ্ছিল। সেই সময় পর্যন্ত বিমানে সব কিছুই স্বাভাবিক ছিল। রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন। ক্রু সদস্য এবং পাইলটদেরও তেমন কোনো বিশেষ কাজ ছিল না। দেখতে দেখতে এভাবেই 4 ঘন্টা কেটে যায়। প্লেনটি এখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি ছিল। এরই মাঝে হঠাৎ করে রাত 1:03 ক্যাপ্টেন রবার্ট পিসে ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করেন। কিছু সময় পরে একটি এররও শো করা শুরু করে। সেই এররটি ছিল হাই ওয়েল প্রেশার, লো ওয়েল কোয়ান্টিটি এবং লো ওয়েল টেম্পারেচারের। এখন এই ধরনের দীর্ঘ ননস্টপ ফ্লাইটে এরকম ছোটখাটো এরর আসা নর্মাল ছিল। এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসে থেকেই সেগুলো ঠিক করে দিতেন। কিন্তু এয়ার ট্রান্সট এয়ারলাইনের এই ফ্লাইটে যেই এররটি দেখা যাচ্ছিল তা স্বাভাবিক ছিল না। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়েরই এয়ারবাস A330-র ভরপুর অভিজ্ঞতা ছিল, কিন্তু তারা তাদের পুরো কেরিয়ারে এমন এরর আগে কখনো দেখেননি, যার কারণে তারা দুজনেই কনফিউজড হয়ে গিয়েছিলেন যে এই এররটি আসলে কিসের ছিল। কোনো রকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই এররটি সম্পর্কে জানার চেষ্টা করেন, কিন্তু ফ্লাইট ম্যানুয়ালেও এই বিষয়ে কোনো তথ্য ছিল না। এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই এররটি ইগনোরও করতে পারতেন, কিন্তু এটা স্পষ্ট যে কোনো পাইলট যাত্রী ভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো রকম ঝুঁকি নিতে চাইবেন না, যার কারণে ক্যাপ্টেন পিসে এই এররটি সম্পর্কে জানতে এয়ার ট্রান্সটের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেইনটেন্যান্স টিমও এই এররটি সম্পর্কে কিছুই জানত না। তবে মেইনটেন্যান্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিল যে তারা যেন লাগাতার ওই এররটির উপর নজর রাখেন আর যত দ্রুত সম্ভব তারা ওই এররটি সম্পর্কে জানার চেষ্টা করবেন। এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন এটা বিশ্বাস করে রিল্যাক্স হয়ে যান যে এই এররটি হয়তো কোনো ফল্টি সেন্সরের কারণে এসেছে, যা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এই ঘটনার ঠিক আধ ঘন্টা পর রাত 1:06 আরেকটি ওয়ার্নিং আসে, আর এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইমব্যালেন্সের। আসলে প্রতিটি বিমানে উভয় উইংসে জ্বালানি সমানভাবে ভাগ করা থাকে, তবে কখনো কখনো একটা উইংয়ে জ্বালানি কিছুটা উপর নিচ হয়ে যায়। তাই তখন ককপিটে
ইমব্যালেন্সের ওয়ার্নিং আসা শুরু হয়ে যায়। তবে এই সমস্যাটি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হন না, কেননা এই সমস্যাটি পাইলটরা ককপিটে বসে থেকেই ঠিক করতে পারতেন। আর পাইলটরা ঠিক তাই করেছিলেন। প্লেনের রাইট উইংয়ে ফিউয়েল কম ছিল, তাই তারা লেফট উইং থেকে রাইট উইংয়ে ফিউয়েল ট্রান্সফার করে এবং কোনোভাবে তারা এই সমস্যাটিকে দূর করে। কিন্তু তারা জানতেন না যে ফিউয়েল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছে যা তাদের জন্য একটা বড় বিপদ ডেকে আনতে চলেছিল। এই ফিউয়েল ট্রান্সফারের পর তো এমন একটা সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয়।